সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিকা অ্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। পুরো রোজার মাসে আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা দীর্ঘমেয়াদী নানা ধরনের ব্যথার যন্ত্রণা ভোগ করে থাকেন। আবার অনেকে রোজা রেখে তীব্র পেটে ব্যথা, শরীরের বিভিন্ন মাসেল কিংবা জয়েন্টে ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। তবে এই ব্যথাগুলো রোধে ব্যবস্থাপনা কি হতে পারে, আমাদের আসলে করণীয় বিষয়গুলো কি, এ বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার ফরিদ আহমেদ, যিনি অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ, আপনাকেও স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনাকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। জি। রমজান মাস চলছে, আমরা দীর্ঘ সময় না খেয়ে রোজা পালন করছি। জি। এবং এই যে দীর্ঘ সময় না খেয়ে রোজা থাকার যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, অনেকে তো স্যার বিভিন্নভাবে ব্যথা যন্ত্রণা ভোগ করছে। আসলে ব্যথা হলে অনেকের প্রশ্ন থাকে যে আমরা কি করব তাৎক্ষণিকভাবে, পেন কিলার খাবো নাকি সাপোজিটরি নেব নাকি কি করব, আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ, যারা ক্রনিক ব্যাক পেন বা আর্থ্রাইটিস ব্যথা আগে থেকে ভুগতেছে, হঠাৎ করে যে ব্যথা হচ্ছে রমজান মাসে তা না, যারা আগে থেকে ব্যথায় ভুগতেছে তারা নিশ্চয়ই ডাক্তারের সাথে পরামর্শ করে আগে ওষুধ খাচ্ছে। সেই অনুযায়ী তারা, আমরা যেমন আগে ওষুধ দিতাম সকাল 12 আওয়ারলি, সকালে অথবা রাত্রে খাওয়ার পরে, তেমনই রমজান মাসে তারা ইফতারের পরে বা সেহরির পরে সেই অনুযায়ী তারা ওষুধটা খাবে। অনেকের প্রশ্ন থাকে রোজারত অবস্থায় তীব্র ব্যথা করছে, পেন কিলার খেতে পারবে কিনা বা সাপোজিটরি নিতে পারবে কিনা? পেন কিলার ইনজেক্টেবল ফর্মে নিতে পারবে, কিন্তু রোজার সময় যদি নিতে ওরাল ফর্মে, তা তো রোজা ভেঙে যাবে। ওরাল ফর্মে নেওয়া যাবে না, আপনি বিকল্প ইনজেক্টেবল ফর্মে নিতে পারেন। কারণ আমরা তো দেখা যায় যে অনেক রোজাদার পেশেন্ট আমরা প্যাথোলজিক্যাল টেস্ট করি, সেক্ষেত্রে কিন্তু রোজা ভাঙে না। যেহেতু প্যাথোলজিক্যাল টেস্ট করলে রোজা ভাঙে না, আমরা ইনজেক্টেবল ফর্মে পেন কিলার যদি নেই তাহলে হয়তো রোজা ভাঙবে না, আশা করি। এবং স্যার, পানি শূন্যতার সাথে দীর্ঘ সময় যেহেতু পানি না খেয়ে থাকছে, যে প্রায় 14 ঘন্টা, এটির সাথে মাসেল ক্র্যাম্প কিংবা যাদের দীর্ঘমেয়াদী বাতজ্বরজনিত সমস্যা রয়েছে, এগুলো বেড়ে যাওয়ার কোনো শঙ্কা রয়েছে? না না না, পানি শূন্য ব্যথার রোগীদের পানি শূন্যতার কোনো এখানে সমস্যা হবে না, হয় না সাধারণত। আমরা দেখি আউটডোরে করি, তারা ওই যে নিয়মিত ওই যে 2 বেলা ইফতার বা সেহরি পরে ডাক্তারদের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেলে ওষুধ নিয়ন্ত্রণে থাকে। সেক্ষেত্রে যারা আগে থেকেই দীর্ঘমেয়াদী প্রদাহজনিত জটিলতায় আক্রান্ত, হাড়ের বা ব্যথা বা জয়েন্ট, অনেকে তো নামাজ পড়তে পারছে না, এই প্রদাহগুলো কমানোর জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমার পরামর্শ হচ্ছে, আপনারা রমজানের আগেই একবার, আমাদের যেমন আউটডোরে রোগী আসে রমজানের আগেই আমাদেরকে জিজ্ঞেস করে, স্যার রমজান মাসে আমরা কীভাবে করবো? আমরা বলি নামাজ পড়তে পারতেছেন, আপনি চেয়ারে বসে নামাজ পড়েন। তারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, চেয়ারে বসে পড়েন। আর তারপরে ওষুধগুলি আপনারা ওই আমরা ডোজ বদলাই দিই, আপনি ইফতারের পরে খান, সেহরি পরে খান। আবার যদি যেটা দুপুরের ডোজ, ওইটা আমরা রাতে 9টা 10টার দিকে আপনি খেয়ে নিতে পারেন। এবং ইফতারের পর থেকে আপনারা পর্যাপ্ত পানি পান করবেন, একটু ভিটামিন সি যুক্ত ফল খাবেন, একটু ফল টল খাবেন। এইভাবে মেনটেন করলে রোজাটা রাখা যায়। স্যার, পুরো রমজানে দেখা যায় আমাদের বাঙালিদের যে ট্রেডিশন, আমরা ইফতারিতে গিয়ে ভাজা পোড়া, তৈলাক্ত, জিলাপি, বিভিন্ন ধরনের রকমারি খাবারে খাওয়াতে অভ্যস্ত হয়ে পড়ি। এতে করে দেখা যায় যে প্রথম দিন খুব সুন্দর রোজা পালন করছি, কিন্তু পরের দিন গিয়ে ইফতারের আগে আগে আমাদের অ্যাসিডিটির মাত্রা তীব্র আকার ধারণ করেছে এবং প্রচণ্ড পরিমাণে পেট ব্যথা করছে। আসলে ইফতারের আইটেমে আপনি কোন খাবার খাওয়ার পরামর্শ দেন? ইফতার সবই খাওয়া যাবে, আপনার যেটা ভালো লাগে আপনি খাবেন। পেঁয়াজু, বেগুনি, মুড়ি সব খান, কিন্তু পাশাপাশি আমাদের সাজেশন হচ্ছে একটু কলা খান, একটু ফল খান, একটু দই খান। কিন্তু ভারী জাতীয় খাবার যেমন মাংস, বিরিয়ানি, এগুলি এড়িয়ে যাওয়াই ভালো। আমরা যারা এই যে ব্যথার ওষুধ, আর্থ্রাইটিসের অসুখে ভোগে, আমরা সবসময় একটা H2 ব্লকার গ্যাস্ট্রিকের ওষুধ দিই, রোজা ছাড়াও দিই। সেই ক্ষেত্রে আপনি ইফতার পরে একটি গ্যাস্ট্রিকের ওষুধ এবং সেহরির পরে একটা গ্যাস্ট্রিক ওষুধ খেলে আপনার জ্বালাপোড়া থেকে আপনি, মানে সাধারণত রোগীরা একটু ভালো থাকে, জ্বালাপোড়াটা একটু কম হয়। পর্যাপ্ত পানি খেতে হবে। আর রোজার সময় একটু যদি আমরা রোদ টোদ এড়ায় চলি, একটু কম ঘামি বা একটু একটা ভালো একটা পরিবেশে চেষ্টা করি রোজাটা রাখতে, যাতে বেশি সেভাবে মেনটেন করলে আশা করি রোজাদারদের তেমন খুব একটা সমস্যা হয় না। স্যার, পানি খাওয়ার বিষয়ে যেমন আপনি একটি পরামর্শ দিলেন, আমরা অনেক ক্ষেত্রে যেটা করি যে দীর্ঘ সময় রোজা থাকার পরে যখন পানি খাচ্ছি, আমরা মনে করছি সারাদিনে ডিহাইড্রেশন দূর করার জন্য অনেক বেশি পরিমাণে পানি একসাথে খেয়ে ফেলবো। এটা আসলে আমাদের কোনো ক্ষতির কারণ কিনা? না না, এটা কোনো ক্ষতির কারণ নয়। এমনি একটা মানুষের শরীরে আমরা দৈনিক 6 থেকে 8 গ্লাস বা 10 গ্লাস পানি খাই, 3 থেকে 4 লিটার। সেই ক্ষেত্রে আপনি এটা রোজাদাররা, রোগী
ইচ্ছা করলে ইফতার পর সেটা পূরণ করতে পারেন। ইফতার পর আপনি মানে 2 গ্লাস শরবত খেলেন, তারপরে 1 গ্লাস পানি খেলেন, এইভাবে খেয়ে 6 গ্লাস পানি খেলেও আপনার পানি শূন্যতা পূরণ হয়। হ্যাঁ, এতে কোনো অভাব হয় না রোজা রমজান মাসে। একটু পানি খেলেন, একটু জুস খেলেন, একটু দই খেলেন, তাহলে ঘাটতি পূরণ হয়ে যায় পানি। যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের ওষুধগুলো খেয়ে অভ্যস্ত, যেমন আপনার ডিসিপ্লিনে যদি জিজ্ঞেস করি যে বাত ব্যথা তো নির্দিষ্ট ওষুধের সময়সীমা রয়েছে বা জি। টাইমিং রয়েছে, আসলে সময়টা কখন খেলে বা ডোজকে অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে কিনা? ওই যে ডোজ আমি বললাম, বাত ব্যথা যেমন আমরা 12 আওয়ারলি দেই বা 8 আওয়ারলি দেই, কিন্তু রোজার সময় ইনশাল্লাহ মহান রাব্বুল আলমিনের ইয়াতে এটা কোনো একটা এফেক্ট পড়ে না। এই ডোজটা আমরা ইফতারের পরে এবং সেহরির মধ্যে নিয়ে যাই। রোগীরা ভালোভাবে এই ডোজটা মেনটেন করে রমজান মাস অতিক্রান্ত করতে পারে। বা হ্যাঁ, কিছু সমস্যা হয় না। সেক্ষেত্রে সাহারির টাইমে যদি একটা ওষুধ খেলো, মানে সারাদিনের উপর না খেয়ে থাকার উপর কোনো ইফেক্ট না পড়বে না, না। ইফেক্ট হয় না। এবং যখন রমজান মাস রহমতের মাস। অনেক অনেক রোজাদাররা আল্লাহর রহমতে অনেক জটিল অসুখ টসুখ নিয়ে রমজান মাসটা খুব স্বাচ্ছন্দ্যে পার হতে পারে। আল্লাহর বিশেষ রহমত থাকে, এটা ভয়ের কিছু নাই এবং ইনশাআল্লাহ। অনেকের প্রশ্ন থাকে যে আমি দীর্ঘমেয়াদী নানা ধরনের জটিলতায় ভুগছি, উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, হাই কোলেস্টেরল, তাদের ক্ষেত্রে কারা রোজা পালন করতে হ্যাঁ, পারবে, কারা পারবে না, এটা একটা এটা প্রশ্ন ভালো থাকে। কোশ্চেন করেছেন আপনারা। ডায়াবেটিস রোগীরা যারা ইনসুলিন নেয় বা ওরাল ফর্মে ট্যাবলেট নেয়, ওরা একটু সচেতন থাকবেন। আবার অনেকে ইনসুলিন নেয়, এটা তারা রোজার আগে ওইটা ওরা একটু কেয়ারফুল থাকা উচিত। যেমন ডায়াবেটিসের পেশেন্টরা তো দিনে ব্লাড সুগার মাপে, সকালে মাপে ফাস্টিং, আবার 2 আওয়ার্স আফটার মাপে। সেই জন্য তারা ইচ্ছা করলে রোজার সময় ইফতার আগে একটু মাপতে পারে, সুগার লেভেলটা দেখে দেখে ওরা করতে পারে যে ব্লাড সুগার কত আছে। সেই অনুযায়ী তারা একটু শরবতে চিনির পরিমাণটা বাড়ায় নেয় বা 2-3 গ্লাস শরবত খায়। হ্যাঁ, তো ওইভাবে ওষুধ করে। তারপরে মনে করেন যে আবার সেহরির আগে একটু মাপলে তাহলে রমজান মাসটা ডায়াবেটিসের কোনো জটিলতা হয় না। তেমনই ওই যে প্রেশারের রোগীরা যদি একটু প্রেশার টেশার দেখে ওষুধ খেলে ইফতারের পরে বা সেহরির পরে, তাহলে প্রেশারটা নিয়ন্ত্রিত থাকে। এই ধরনের যারা ক্রনিক ডিজিজ, এই ওষুধ ঠিক মতো খেলে রোজানে আসলে কোনো সমস্যা হয় না, ইজিলি তারা রোজাটা রাখতে পারে। আপনি তো অর্থোপেডিক্স ডিপার্টমেন্টে রয়েছেন এবং নিয়মিত রোগী দেখছেন, জি আপনার তো অপারেশনও করতে হয়। জি জি। কোন রোগীগুলোর ক্ষেত্রে আসলে এই মুহূর্তে ইমার্জেন্সি ওটি করতে আপনারা বাধ্য হচ্ছেন, এবং সেক্ষেত্রে আমি যদি একটু ব্যথা ব্যবস্থাপনার কথা জিজ্ঞেস করি যে কী করে করেন আপনারা? অপারেশন আসলে তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সবসময় হয়। হ্যাঁ, আর অর্থোপেডিক্সের কেস সবসময় অ্যাকিউট, আপনার করতেই হবে, রোগী ফেলে রাখার কোনো সুযোগ নাই। যেমন সার্জারিতে আপনি ওয়েট করতে পারেন, গল ব্লাডার আমি 1 মাস পরে করলাম, হ্যাঁ, ওষুধ খেলাম, অ্যান্টিবায়োটিক খেলাম, কিন্তু অর্থোপেডিক্সের রোগী ফেলে রাখার কোনো সুযোগ নাই। অর্থোপেডিক্স রোগী যেমন আজকে ভাঙলো, 2-3 দিন করে অপারেশন আপনার করতে হবে। অপারেশন করে আমরা কোনো সমস্যা হয় না, অপারেশন করবো, ওষুধ টষুধ দেবো, রোগী হসপিটালে থাকবে, অথবা যদি বাসায় যায় আমরা ওষুধ টষুধ দিয়ে দেবো, সেই অনুযায়ী রোগীরা মেনটেন করবে। কি কি ধরনের ওটিগুলো আপনারা সচরাচর করছেন এই যে মুহূর্তে? ফ্র্যাকচার করতেছি, ডিসলোকেশন, স্পাইন, সব অপারেশনই করতেছি। অপারেশন করার পরে এখন তো অত্যাধুনিক অনেক ধরনের প্রযুক্তি এসেছে, হ্যাঁ। সর্বাধুনিক পদ্ধতি কোনটাতে আপনারা অপারেশন করেন আপনাদের হাসপাতালে? এবং আমাদের হসপিটালে, অলিফেমিনি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হসপিটালে, ঢাকার অন্যান্য হাসপাতালে যে সমস্ত অপারেশন আমাদের এখানে সবগুলি হয়। ট্রমার কেস হয়, স্পাইন সার্জারি হয়, টোটাল হিপ জয়েন করি আমরা, টোটাল নি জয়েন করি, ইলিজার অফ অপারেশন, আমরা সবই করি মোটামুটি। অন্য হসপিটালে টিমার অপারেশনগুলি সবগুলি হয় আমাদের হসপিটালে। এবং যেই রোগীগুলো অপারেশন করছে তাদের পরবর্তীতে যে তীব্র ব্যথা হয়, ব্যথা ব্যবস্থাপনার ম্যানেজমেন্টটা বা ব্যথা ব্যবস্থাপনাটা আপনারা কীভাবে করে থাকেন, এ বিষয়ে স্যার বিস্তারিত জানবো, তবে সময় হয়েছে একটি ছোট্ট বিরতি নেবার। ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। এই মুহূর্তেই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ এবং আমার সাথে আছেন অধ্যাপক ডাক্তার ফরিদ আহমেদ। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে কথা বলছিলাম যে যাদের সার্জারি করছেন সেক্ষেত্রে অনেকে দেখা যায় পোস্ট অপারেটিভ তীব্র মাত্রায় ব্যথা
ব্যথা ম্যানেজমেন্ট করতে না পেরে অনেক ক্ষেত্রে রোগী জটিলতা কিংবা জটিলতার মাত্রা তীব্র আকার ধারণ করে। এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন, বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে? অত্যন্ত এলাকাগুলি আমার হসপিটালে যেগুলি আমরা অপারেশন করি, তীব্র ব্যথার জন্য আমরা পেশেন্টকে প্রথম 2-3 দিন প্যাথোডিন দিই। হ্যাঁ, ব্যথার মাত্রা যে কোনো অপারেশনের তীব্র ব্যথা সাধারণত 3 দিন থাকে। হ্যাঁ, মেইন ব্যথাটা, তারপরে আস্তে আস্তে কমে। সেই অনুযায়ী আমরা ব্যথার ওষুধের ইয়াও আমরা কমাই দিই। 5 থেকে 7 দিন পরে আসলে ব্যথাটা কমে যায়। তখন আমরা ইনজেক্টেবল ফর্মের পরিবর্তে আমরা ট্যাবলেট ফর্মে ব্যথার ওষুধ দিই, সাথে আমরা এসটি ব্লকার গ্যাস্ট্রিকের ওষুধ দিই। তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যায়, এত ব্যথা থাকে না যদি আপনি প্রপারলি রোগীটা ম্যানেজ করেন। রোগীটা ঠিকমতো আপনার যদি রাউন্ড দেন, হ্যাঁ, একটু পোস্টার চেঞ্জ করেন, একটু পানি খায়, খাওয়া দাওয়া করে, হ্যাঁ, এগুলি আসলে থাকে না। রোগীতে উঠাইতে হয়, বসাইতে হয়, খাওয়ার প্রোটিনযুক্ত খাবার টাবার খেলে ব্যথাটা আসলে 3-4 দিন পরে থাকে না। আচ্ছা, সেক্ষেত্রে যারা বড় অপারেশন করছে, মেজর সার্জারি এবং মাইনর সার্জারি বলে একটি টার্ম রয়েছে আপনাদের, হ্যাঁ হ্যাঁ, এই দুটোর মধ্যে কি আসলে ব্যথা ব্যবস্থাপনার ধরনটা ভিন্ন হয়ে থাকে আছে। কিনা? মেজর সার্জারি যেমন মনে করেন যে আপনার যেগুলো আমরা টোটাল হিপ জয়েন্ট করলাম, ফ্র্যাকচার করলাম, আমরা ট্রকেন্টার প্রসেসিস বা নি জয়েন্টের, এগুলি তীব্র ব্যথা হয়। হ্যাঁ, এগুলির ব্যথার ম্যানেজমেন্টের ধরনই আলাদা, পেন কিলার এগুলি আলাদা। আর মাইনর সার্জারি মনে করেন যে একটা কার্পালটার টানেল সিনড্রোম করলাম, একটা সিস্ট করলাম, এগুলি ব্যথায় একটু কম অ্যানালজেসিক দিলেও এগুলি ম্যানেজ করা যায়। একটি বিষয় আপনার কাছে জানার আছে যে আমরা অনেক সময় দেখা যায় যে সিভিয়ার পরিমাণে লো ব্যাক পেন, কোমরের শেষ প্রান্তে তীব্র ব্যথা এবং ব্যথাটির ধরন এরকম যে পায়ের দিকে চলে আসছে, তীব্র মাত্রায় যন্ত্রণা করছে এবং পায়ের তালুর দিকে চলে যাচ্ছে। আসলে এই সমস্যাটি কী কারণে হয় এবং হলে করণীয় কি? লো ব্যাক পেন এটা প্রস্রাবজনিত কারণে হয়। এটা পুরুষ মহিলা দুজনে হইতে পারে। এই ক্ষেত্রে আমরা যদি কিছু নিয়ম মেনে চলি, একটানা যদি বসে না থাকি, এটা যারা ব্যাংকে চাকরি করে বা কোথাও চাকরি করে দীর্ঘকালীন বসে থেকে একটা চাপ হয়। সেই ক্ষেত্রে যদি আমরা 1 ঘন্টা পর উঠি, হ্যাঁ, ঘুরে একটু হাইটা ইয়া করি, তাহলে ওইটা চাপ হয় না। আচ্ছা, আর যদি এগুলি হয় তাহলে আমরা একটা এক্সরে করে দেখব যে এটা কোথায় কি সমস্যা, সেই অনুযায়ী আমরা ওষুধ দিব। পা ঝিনঝিন করলে নার্ভের ওষুধ দিব, ব্যথার ওষুধ দিব, মাসল রিল্যাক্সেশন দেবো, এসটি ব্লকার দিব। কিছু নিয়ম কানুন শিখিয়ে দিলে ইনশাআল্লাহ রোগী ভালো থাকে। একটু জানতে চাইবো যে আমাদের দেশে সাধারণ রোগীদের মাঝে একটি কথা প্রচলন রয়েছে যে পিএলআইডির অপারেশন কখনোই সফল হয় না, বেশিরভাগ ক্ষেত্রে এটি একবার করার পরে ব্যর্থ অপারেশন হয় এবং আবারও করতে হয়। চিকিৎসকদের প্রতি এই যে আস্থাহীনতা, বিষয়টাকে আপনি কীভাবে ব্যাখ্যা করতে চান? জিনিসটা হচ্ছে আপনি ভালো চিকিৎসকের শরণাপন্ন হবেন। আপনি যদি ভালো ডাক্তার দিয়ে করেন, ভালো হসপিটালে করেন, আশা করি এটা এই ধরনের হয় না। এখন আজকালকার আমাদের অনেক কোয়াক ডাক্তার বেড়ে গেছে যারা অপারেশন জানে না, বিভিন্ন জায়গায় অপারেশন করে বেড়াচ্ছে। হ্যাঁ, রোগীরা ভুলভ্রান্তি হয়ে ওই ধরনের অপচিকিৎসার শিকার হচ্ছে। এই সমস্ত রোগীরাই সাফারার বেশি। তবে যেটা বলে রিকারেন্স অবশ্যই হয়, আচ্ছা, হইতেও পারে। হ্যাঁ, সেটা তো আর কোনো কিছু হাত নাই। ডিসকাইটিস হয়, অপারেশন করে দেখা যায় আবার হচ্ছে, সেইটা হলো অন্য জিনিস। কিন্তু সঠিক চিকিৎসক, সঠিক হসপিটাল যদি আপনি চুজ করতে পারেন ভালো জায়গায়, আশা করি এই ধরনের সমস্যা হয় না। তার আরেকটা বিষয় রয়েছে যে আমরা এই যে পিএলআইডির কথা বলছি, অনেক গর্ভবতী মা ডেলিভারি হয়ে গিয়েছে, পরবর্তীতে তিনি কমপ্লেন করেন যে আমার তো ওই যে সিজারের সময় অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছিল, ওই ব্যথাটির কন্টিনিউয়েশন এখনো চলছে। আসলে কি এটা সিজারের না পেইন না, নাকি বিষয়টা কি এটা আসলে? আসলে একটা ভুল। ওনারা মনে করে ওই যে আমার যে সুই দিল এরপর থেকে ব্যথা, এটা একটা ভুল। এটা আসলে ওই সিজার যেখানে করায়, যিনি করেন উনি যদি প্রথমে একটু ফলো আপ করেন ওনার পেশেন্টটাকে যে এখানে ব্যথা, উনি যদি ওই সময় যদি একটু ভালো ব্যথার ওষুধ বা মাসলি যখন দিয়ে দেয়, উনি তাৎক্ষণিকভাবে কিন্তু ওনার মহিলাটা ভালো হয়ে যায়। হ্যাঁ, ওনারা যারা গাইনির যারা ডাক্তার আছে ওনারা ওই জিনিসটা খেয়াল করে না। ওনারা যদি ওই জিনিসটা খেয়াল করে তখন ওই মহিলা তখন ওই ব্যথাটায় ভোগেন। আরেকটি বিষয় জানতে চাইবো স্যার, আমরা যারা অফিসিয়াল কাজ করছি, অফিসে বসে দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করতে হয়, একইভাবে চেয়ারে দীর্ঘ সময় বসে থাকছে, দেখা যায় এই মানুষগুলো অনেকেই লো ব্যাক পেন কিংবা শোল্ডার পেনে জনিত জটিলতায় ভোগে। আমি এটা জানতে চাই যে তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? তাদের উদ্দেশ্য পরামর্শ হচ্ছে, এটা হলো গিয়ে আমেরিকায় বলে কর্পোরেট ডিজিজ। হ্যাঁ, আমেরিকানরা 75% পিপল আর সাফারিং ফ্রম ডিজিজ খোদে আমেরিকায়। আমেরিকায় এগুলি ভুগতেছে। তাদের উদ্দেশ্য হলো যারা ব্যাংকার, কর্পোরেট, একটানা বসে থাকবেন না। হ্যাঁ, 1 ঘন্টা পরে উঠবেন, একটু হেঁটে এসে আবার বসবেন। এভাবে সাধারণত ওয়ার্কিং আওয়ার হচ্ছে আমাদের 6 থেকে 8 আওয়ার্স। অনেকে দেখা যায়
অফিসে গেলেও সন্ধ্যা রাত 8টা 9টা তারাই এই ধরনের ভোগে। এবং তারা যদি আমাদের কাছে আসে, আমরা কিছু ব্যায়াম দেখা দিলে, আচ্ছা। ওরা যদি রুটিনলি একটু ব্যায়াম করে, তাহলে ওষুধও খাইতে হয় না। আর একটু একটু উঠতে হয়, একটু পানি টানি খাইতে হয়, নিয়ম মতো চলাফেরা করলে আসলে এই ধরনের ব্যথা হয় না, যদি একটু নিয়মতান্ত্রিক জীবনযাপন আপনারা করেন। নিশ্চয়ই। রমজান মাসে অনেকের কমপ্লেইন থাকে যে আমরা তো দীর্ঘদিনের বাত ব্যথা আক্রান্ত রোগী, কিন্তু রমজান মাসে ব্যথাটি এত তীব্র আকার ধারণ করেছে কেন? আমরা তো কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারছি না। স্যার, হট কম্প্রেশন নাকি কোল্ড কম্প্রেশন কোনটি জরুরি? এটা আপনি কোল্ড কম্প্রেশন হচ্ছে অ্যাকুট ব্যথা হইলে 24 আওয়ার্সের মধ্যে কোল্ড কম্প্রেশন ভালো কাজ করে, পরবর্তীতে হট কম্প্রেশনই ভালো কাজ করে। এবং যদি এই হট কম্প্রেশনটা কন্টিনিউ প্রতিদিন দিতে থাকে কোনো জটিলতা হবে কিনা? কোনো জটিলতা হবে না। আসলে হট কম্প্রেশন কোল্ড কম্প্রেশনের উপর ব্যথার কোনো আয়াদা না। আমি বললাম যে আপনি নিয়মতান্ত্রিক জীবন ব্যবহার করেন, সঠিকভাবে বসতে হবে। এই চেয়ারে এইভাবে বসতে হবে, স্পাইন সোজা করে এইভাবে বসতে হবে, হ্যাঁ, ওষুধ খাইতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলেই ব্যথাটা নিয়ন্ত্রণে থাকে। বসার ধরনও কিন্তু ঠিক করতে হবে, শক্ত চেয়ারে বসতে হবে, পিঠ টান টান করে বসতে হবে, ঠিক আছে? ল্যাপটপ বসে এই টেবিলে এইভাবে কাজ টাজ করলে ব্যথাটা বাড়বে। সঠিকভাবে যদি আপনি বসেন, সঠিকভাবে যদি আপনি হাঁটেন, একটু পর পর ঘোরাফেরা করেন, তাহলে ব্যথাটা হয় না। একটু নিয়ম কানুন মেনে ডাক্তারের পরামর্শ নিয়ে চলাচল করলে জীবন কিন্তু অনেক সহজ হয়ে যায়। স্যার, একদম শেষ প্রান্তে একটি বিষয় না আনলেই নয় যে আমরা এখন তারাবি নামাজ আদায় করি এবং এই পুরো রমজান মাসে পুরো মসজিদগুলোতে অসংখ্য অগণিত চেয়ার রয়েছে, আমরা যেগুলো খেয়াল করি যে চেয়ারে বসে প্রত্যেকেই মাঝ বয়সেরাও এখন নামাজ আদায় করছে। মানে এটা কেন? মানে আমাদের অপারগতা কোথায় যে জীবনের একটি নির্দিষ্ট সময় পেরিয়ে না যেতেই তিনি নামাজ পড়ছেন চেয়ারে বসে এই অবস্থায় পৌঁছতে হলো? এই অবস্থা পেছানো হলো কারণ আমরা তো আসলে রমজান মাস হলে আমরা সবাই ইবাদতে মশগুল হয়ে যাই। কারণ রমজান মাস হলো ইবাদতের মাস। আমরা রমজানে বেশি বেশি সোয়াব কামাই করি, দিনে রোজা রাখি, আমরা রাত্রে তারাবি পড়ি। তারাবি অনেকে মিস করতে চায় না, তারাবি তো পড়তেই হবে। তারাবি যারা পড়তে পারে না তারাই চেয়ারের আশ্রয় নেয়, কারণ তাদের তো ব্যাক পেন, এক নাগারে উঠানামা করলে তো ব্যথাটা আরও বেড়ে যাচ্ছে। কিন্তু নামাজ তো ছাড়া যাবে না, হ্যাঁ, নামাজ ছাড়া যাবে না। এই জন্য মুসল্লিরা চেয়ারে বসেই নামাজ পড়ে, এতে কোনো অসুবিধার কিছু হয় না। কিন্তু হাড় ক্ষয়জনিত রোগগুলো এত বেশি বেড়ে গিয়েছে, হার্টের উপর কোনোভাবে প্রেসার দিতে পারছে না। অবশ্যই নিয়মতান্ত্রিক জীবনযাপন করার কোনো বিকল্প নিয়মতান্ত্রিক নেই। জীবনযাপন, ওই যে আমরা ওই যে ইফতারের পরে বা সেহরির পরে ওষুধগুলি খাচ্ছি তো আমরা, আমাদের ডাক্তারদের যারা লিখে দিচ্ছে আর্থাইটিসের ওষুধগুলি খাচ্ছি, নিয়ন্ত্রণে থাকে, রোজার মধ্যে কোনো হয় না। নিশ্চয়ই এই জায়গাটাতে অবশ্যই প্রত্যেকটা ব্যক্তি সচেতন হবেন যে আমরা আসলে কোন ধরনের জীবনযাপনে অভ্যস্ত হচ্ছি, আমাদের খাদ্যাভ্যাস কোনটার প্রতি অভ্যস্ত হচ্ছি, সেই জায়গাটাতে যদি নিয়ন্ত্রণ আনতে পারে জটিলতার মাত্রা অনেকখানি কমে আনা সম্ভব। রোজা রাখা যাবে। আমরা ওই আগে ডাক্তারের সাথে পরামর্শ নেব, রোজার আগে ওষুধগুলি এভাবে খাবো, নিয়মিত আমরা রোজা রাখবো, সেহরি খাবো, ইফতার করবো, তারাবিও পড়বো, হ্যাঁ, আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে, আমাদের জীবনযাপনও পালন করতে হবে। আশা করি এইভাবে চললে রমজানে কোনো সমস্যা হয় না, আর আল্লাহর রহমত তো থাকেই রমজান মাসে। একদমই তাই। একদম আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ। গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটা দর্শক উপকৃত করবার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আরটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নেভিয়ান আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আরটিভির সাথেই থাকুন।